ফোর্থ পিলার্সের আজকের ফেসবুক লাইভে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে আগে আমরা ঘোষণা করেছি, বিজ্ঞাপন ও সম্প্রীতি নিষিদ্ধ। একটা দেশের অন্যতম বৃহৎ গয়না প্রস্তুতকারী সংস্থা তারা একটা বিজ্ঞাপন বানিয়েছিল, অডিও ভিজুয়াল বিজ্ঞাপন, টেলিভিশনে দেখানো হচ্ছিল। তাতে গল্প নিতান্ত গল্প, কাহিনীটা এরকম যে একটি হিন্দু মেয়ের বিয়ে হয়েছে মুসলিম পরিবারে, সেখানে কোনো ধর্মীয় আচারের সুবাদে কিছু একটা হচ্ছে। তাতে দেখা গেল, সোশ্যাল মিডিয়াতে দেখা গেল কিছু মানুষের প্রবল আপত্তি। তারা এর মধ্যে লাভ জিহাদ দেখতে পেলেন, তারা এর মধ্যে বিয়ের মাধ্যমে, তথাকথিত প্রেমের মাধ্যমে ধর্মপ্রচার দেখতে পেলেন, এবং প্রচন্ড শোরগোল ওঠার পর শেষ পর্যন্ত সংশ্লিষ্ট সংস্থা বিজ্ঞাপনটা প্রত্যাহার করতে বাধ্য হল। আমাদের প্রশ্ন, যেটা নিয়ে আমরা আলোচনা করবো আজকে, সেটা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা সেটা কি শুধু সংবিধানের পাতায়, আইনের পাতায় সীমাবদ্ধ? আর কি বাস্তবে কোনো ভিত্তি নেই? এমনকি কাল্পনিক কাহিনীতেও কি এরকম কিছু দেখা যাবে না, যে দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে বিয়ে হলো, তারা সংসার করছেন? এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক শুভাশিস মৈত্র, আর রয়েছেন চলচ্চিত্র নির্মাতা সুব্রত সেন, যিনিও একসময় সাংবাদিক ছিলেন আমাদেরই মতো। সুব্রত, শুভাশিস, স্বাগত তোমাদের এই অনুষ্ঠানে। যে প্রশ্নটা আমি করলাম সেটা দিয়ে শুরু করি। শুভাশিস, মত প্রকাশের স্বাধীনতা বিঘ্নিত হচ্ছে এরকম আমার মনে হচ্ছে, এটা তুমি কিভাবে দেখছো ব্যাপারটাকে? না, আমি যদি একটু সময় পাই তাহলে একটু বিস্তারিত বলি যে এরকম ঘটনা নতুন নয়। অতীতে হুসেনকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, সরস্বতী আঁকার জন্য প্রতিবাদ হয়েছে। আমি নিজে জানি, বরোদা আর্ট কলেজে একজন মহাদেবের ছবি, মানে যেটাকে আমরা বলি বহুরূপী একটা এঁকেছিল, মহাদেব সেজে আছে। সে একটা স্টেশনের ফাঁকা প্ল্যাটফর্ম দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে বাকছাল করে, সেই আর্ট গ্যালারি ভেঙে দেওয়া হয়েছিল। এরকম অসংখ্য ঘটনা আছে। আমরা যদি অনেক পিছিয়ে যাই, আমরা দেখবো বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ চালু করছেন, বিরুদ্ধ মত প্রবল, তারা চিঠি দিচ্ছে। মানে একটা প্রগতিশীল বা একটা এগিয়ে যাওয়ার মতো ভাবনার বিরুদ্ধ মত নতুন নয়, বহুকাল ধরে আছে। নতুন যেটা হয়েছে সেটা হলো, সেটাকে বুঝতে গেলে এই গত 2রা ফেব্রুয়ারির একটা ঘটনা আমি বলি। যেদিন আমাদের গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসে জিন্দাবাদ, বা শব্দটা জিন্দাবাদ বলেনি, ওই লংলি বা এই জাতীয় টুইটার হতে শুরু করে ভোর 5টা থেকে, এবং সেটা 80,000 ছাড়িয়ে যায় নাথুরাম গডসেকে ইয়ে করে, কি বলে, সমর্থন জানিয়ে, তার সমর্থন। এই লোকগুলো কিন্তু এমন নয় যে সেদিন জন্মেছে, এরা ছিল, কিন্তু এরা করতে সাহস পেত না। আগেও বয়কটের ডাক দেওয়া হয়েছে বহু কিছুতে, তারা করতে সাহস পেত না। যখন রাষ্ট্র, দেখা যায় যে রাষ্ট্রর একটা দায়িত্ব থাকে, রাষ্ট্র আমাদের কিছু অধিকার কেড়ে নেয়, তার বিনিময়ে আমাদের সেফটি দেয়। কোনো কথা, হবসের কথা, ঠিক আছে। কিন্তু রাষ্ট্র যখন এক পেশে হয়ে যায়, রাষ্ট্র যাদের মাধ্যমে রাষ্ট্র কাজ করে, তারা যখন এক পেশে হয়ে যায়, তারা যখন ওই একটা সংখ্যাগুরুবাদী রাষ্ট্রের দিকে ঝুঁকতে শুরু করে, তখন এই মতগুলো অন্য মতের থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিদ্যাসাগরের বিরুদ্ধে মতামত জানিয়ে তাকে থামানো যায়নি, কিন্তু এক্ষেত্রে থামিয়ে দেওয়া যাচ্ছে। এটা আজকেই শুরু হয়নি, এটার সাথে সব জড়িত। এটার সাথে রাম মন্দিরের রায় জড়িত, এটার সঙ্গে রাম মন্দির আন্দোলন জড়িত, এটার সঙ্গে রথযাত্রা জড়িত। এটা একটা মানে সামাজিক রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষিতে না দেখলে ঘটনাটাকে আমরা ছোট করে দেখবো। ঘটনাটা এখানে শুরুও নয়, এটা এখানে শেষও নয়। মত প্রকাশের স্বাধীনতা আমাদের আইন অনুযায়ী সবারই আছে, কিন্তু মত প্রকাশ যেসবের মাধ্যমে করা হয় সেইগুলোর উপরে হামলা হচ্ছে। হামলা তো সবসময় রড নিয়ে হয় না। এরকম একটা পরিবেশে আমি ফিরছি শুভাশিস তোমার কাছে। সুব্রত, তোমার মতটা কি? তুমি ব্যাপারটাকে কিভাবে দেখছো? তোমার বক্তব্য যদি বলো এবার একটু।
আমি সুভাষিস যেটা বললো সেই মতের সঙ্গে আমি একমত, এবং তার সঙ্গে আমি যেটা যোগ করতে চাই সেটা হচ্ছে যে এই যে ঘটনাগুলো যেটা ইদানিংকালে ঘটছে, এই ফেনোমেনাটা আমার নিজের মত হলো এটা সূত্রপাত হয়তো 2010 সাল থেকে, এবং তার পরবর্তীকালে সেটা 2012, 13, 14 এই সময় থেকে এসক্যালেট করতে শুরু করে। এবং এর পিছনে সোশ্যাল মিডিয়া, মানে যেটাকে আমরা সো কল্ড মানে যে সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে আমাদের এই শোটাও দেখানো হচ্ছে, এই সোশ্যাল মিডিয়া একটা ভীষণভাবে রেসপন্সিবল, এবং সোশ্যাল মিডিয়াতে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে বা তৈরি করা হয়েছে যে যেখানে ট্রোলিং, মানে ধরা যাক এই ধরনের একটা বিজ্ঞাপন কোনো একটি সংস্থা করেছে, ঠিক হোক ভুল হোক যাই হোক না কেন, এই জিনিসটাকে একটা সংগঠিত ভাবে একটা ট্রোল করে করে এমন একটা জিনিস তৈরি করা হয় যে তখন মনে হবে যে জিনিসটা একটা ভয়ঙ্কর খারাপ কিছু ঘটতে চলেছে। এটা কিন্তু অনেক সময় সুপরিকল্পিত। সুতরাং আমরা যেটাকে পরিষ্কার করে দেখতে পাচ্ছি, যে ঘটনাটা আগে ঘটতো না, বিকজ সোশ্যাল মিডিয়া ছিল না। সোশ্যাল মিডিয়া থাকার ফলে যেটা হচ্ছে, এই যে একটা জিনিসকে ট্রেন্ডিং করাতে হবে, একটা জিনিসকে লাইমলাইটে নিয়ে আসতে হবে, এটা করতে গেলে সব থেকে সহজ উপায় হচ্ছে ট্রোলিং করা, বা এমন একটা জিনিসের মধ্যে ঢুকিয়ে নেওয়া যেটাতে কিন্তু অনেক লোক একসাথে, তারা হয়তো পরস্পরকে চেনে না, তা সত্ত্বেও তারা একত্রিত হয়ে পড়ে, এবং এই যে মিথ্যে ফেক নিউজ এবং এই যে মিথ্যে একটা গুজব তৈরি করা, এই গুজবটাকে সাধারণ মানুষ যেটাকে সত্যি বলে ভেবে নেয়, এইটা কিন্তু এই সোশ্যাল মিডিয়ার একটা আগ্রাসনের ফলে এটা তৈরি হয়েছে। এবং আমরা খুব ভালো করে জানি, এটা নিয়ে তথ্যচিত্রও হয়েছে। সেই তথ্যচিত্র দেখলে এবং সেই বইটা পড়লে আমরা খুব ভালো করে জানবো যে কি করে তারা পৃথিবীতে বিভিন্ন দেশে এমনকি ইলেকশন পর্যন্ত ম্যানিপুলেটেড হয়েছে এর মাধ্যমে। সুতরাং এই যে মত প্রকাশ যে ঘটনাটা ঘটছে, মত প্রকাশের সীমাতে নিশ্চয়ই আছে। কারোর যদি মনে হয় যে এই জিনিসটা অত্যন্ত খারাপ হয়েছে, এই ধরনের বিজ্ঞাপন করা উচিত নয়, সে নিশ্চয়ই সেটা করতেই পারে। ইন্ডিভিজুয়াল বেসিসে একজন ইন্ডিভিজুয়াল হিসেবে তার সেটা করার এখতিয়ার রয়েছে। কিন্তু এটাকে একটা এই যে মত প্রকাশটাকে একত্রিত হয়ে চাপিয়ে দেওয়া, এটার যে খেলাটা চলছে, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই হতে শুরু করেছে। এটা কিন্তু আগে আমরা দেখিনি বলেই মানে এই জিনিসটাকে আমরা কি করে কাউন্টার করব, কিভাবে কাউন্টার করব, এটা আমরা বুঝতে পারছি না। এবং হয়তো সেই কারণেই যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে এই সংস্থা তাদের বিজ্ঞাপনটি, বাবা আর কোনো ঝামেলার দরকার নেই, বিজ্ঞাপনটি বরঞ্চ আমরা উইথড্র করে নিলাম। এবং এর মধ্যেই যেসব অদ্ভুত খেলাগুলো, যে কথাগুলো এখন তৈরি হয়ে যাচ্ছে, যে এই কথাগুলো কিন্তু অ্যাকচুয়ালি ট্রোলিং এবং ইয়ের মাধ্যমে তৈরি হয়েছে, ট্রোলিং এবং আমি বলবো যে এই সোশ্যাল মিডিয়ার ফলে এটা তৈরি হয়েছে। সেটা হচ্ছে যে যেমন ধরা যাক লাভ জিহাদ কথাটা, কিংবা ধরা যাক এই যারা একটু লিবারাল চিন্তা ভাবনা করে তাদেরকে লিবটার্ড বলা, কিংবা যারা একটু সেকুলার মানে যারা এই ধর্মনিরপেক্ষ চিন্তা ভাবনা করে তাদেরকে সিকিউলার বলা, এই যে এই জিনিসটাও কিন্তু খুব সুপরিকল্পিত ভাবে তৈরি করা হয়েছে সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে। এই সোশ্যাল মিডিয়া বস্তুটা ইজ কন্ট্রোলড বাই এক ধরনের শক্তি, যেটা অনেক সময় রাষ্ট্রশক্তি, আবার অনেক সময় এটা রাষ্ট্রশক্তি যেহেতু এটার মধ্যে সরাসরি যুক্ত হতে পারে না, তাই রাষ্ট্রশক্তির পেছনে যারা রয়েছে তারা কিন্তু এই সোশ্যাল মিডিয়াটাকে ম্যানিপুলেট করছে। এই ম্যানিপুলেশনটা যতক্ষণ না আমাদের দেশে বা পৃথিবীর যে কোনো সর্বত্র যতক্ষণ না বন্ধ করা যাচ্ছে কোনো না কোনো আইনি উপায় অথবা কোনো না কোনো উপায়, আমার কিন্তু একটা মনে হচ্ছে যে আমরা যত দিন যাচ্ছে আমরা এই ডেমোক্রেসি, আমরা আমাদের কনস্টিটিউশন, আমাদের এগুলো ক্রমাগত পিছিয়ে পড়তে পড়তে এমন একটা পরিস্থিতি হবে যে যখন গণতন্ত্র বলে আদৌ কিছু থাকবে না। মানে এই পরিস্থিতিটা কিন্তু গত 5-6 বছর 7-8 বছর ধরে যে ফেনোমেনাটা আমরা দেখতে শুরু করেছি, এটার একটা কালমিনেশন হয়তো আমরা 2025-2030 সালে গিয়ে আমরা দেখবো, যে যখন কিন্তু আমাদের আর কোনো উপায় থাকবে না। এইটা কি করে করা যায়, কি করে বন্ধ করা যায়, এটা কিন্তু ভাবার সময় এসে গেছে বলে আমি ব্যক্তিগতভাবে। তুমি যেটা বললে সুব্রত, তার সূত্র ধরে যেটা কথাটা আমি আলোচনায় আনতে চাই সেটা হচ্ছে যে লিবারাল। আমাদের ছোটবেলায় আমরা যেভাবে বড় হয়েছি, সাধারণভাবে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা সবাই, আমি তুমি সুভাষিস আমাদের দর্শকরা সবাই যেভাবে আমরা শিক্ষিত হয়েছি, তাদের লিবারাল কথাটা ভালো ছিল। আমরা কোনো বিষয়ে বলতাম ঠিক আছে ওটা লিবারাল অ্যাটিটিউড আছে, মুক্ত উদারপন্থী একটা অ্যাটিটিউড আছে। আমরা বলতাম যে বাবা মা যেন একটু লিবারাল হয় সন্তানদের প্রতি, একটু লিবারাল দৃষ্টিতে দেখো, একটু উদার দৃষ্টিতে দেখো। এই লিবারাল শব্দটাকে একটা খারাপ শব্দে পরিণত করে।
লিবারাল হওয়াটা খারাপ, তুমি যাবে লিপটার্ড। লিবারাল মানে লিবারাল এবং রিটার্ডেড, পিছিয়ে পড়া। এই যে পরিকল্পিত রাজনীতিটা, এইটার বিরুদ্ধে যে শট, সেই শটটা আমরা সেরকম ভাবে দেখতে পাচ্ছি না কেন? এটা আমার নিজের প্রশ্ন। সেই শটটা সংগঠিত হয়ে উঠে আসছে না কেন? সেটা কি এই জন্য যে লিপটার্ড বলা, সেকুলারকে সিকুলার বলা অসুস্থ, যেন ধর্মনিরপেক্ষ একটা অসুস্থতা, এটা সেইভাবে বলা, এই পথ প্রচারের পিছনে অর্থ আছে, অন্য উদ্যম আছে, অন্য শক্তি আছে, বিপরীত মতটা ছড়ানো ছিটানো, সেই জন্য বিপরীত মতটা যথেষ্ট জোরদার হতে পারে না, আমার এটা মনে হয়। তোমাদের কি মত, সুভাষিস যদি বলো? বলছি, এক নম্বর হচ্ছে গিয়ে এই মতটা তো একটা রাজনৈতিক মত। যেমন ধরো গত সোমবারের ঘটনা, মহারাষ্ট্রের রাজ্যপাল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে বলছেন কি আপনি কি সেকুলার হয়ে গেলেন নাকি। এই যে সেকুলার শব্দটা নিয়ে ফাজলামো করা যায়, ওটা একটা ঠাট্টার জিনিস। তো এইটা তো চলছে বেশ কিছুদিন ধরে। ইতিমধ্যে একটা মামলাও হয়েছে সেকুলার শব্দটা সংবিধান থেকে তুলে দেওয়ার জন্য। বলা হচ্ছে ওটা আগে ছিল না, পরে ঢোকানো হয়েছে ইন্দিরা গান্ধীর সময়। কিন্তু সংবিধানের পড়লে দেখা যায় এটা ঠিক, ওই শব্দটা পরে ঢোকানো হয়েছে, কিন্তু ওই শব্দের যে অন্তর্বস্তু সেটা কিন্তু সংবিধানে খুব নির্দিষ্ট ভাবে লেখা আছে, খুব নির্দিষ্ট। স্পিরিট অফ দ্য কনস্টিটিউশনের মধ্যে একদম এমবেডেড আছে, ওটা নিহিত আছে। হ্যাঁ, একদম সেই শব্দটা এই শব্দটা নেই, কিন্তু এর অন্তর্বস্তুটা খুব নির্দিষ্ট করে ঢোকানো আছে। যাই হোক, তো এটা অনেকগুলো দিক আছে। যে একটা হলো গিয়ে এই যে সমাজের মধ্যে একটা শক্তি তৈরি হচ্ছে, যারা যে শক্তিটাকে রাষ্ট্র প্যাট্রোনাইজ করছে, তারা কিন্তু সংখ্যায় যে খুব বেশি বাকিদের থেকে তা নাও হতে পারে। যেমন ধরো দুটো ঘটনা, রাজনৈতিক তথ্য আমি বলি। আমাদের প্রায় 90 কোটি ভোটার, সবাই ভোট দেয় না, কিন্তু তোমার ভোটার 90 কোটি। আমাদের এখন রুলিং পার্টি তারা ভোট পেয়েছে 22 কোটি, 22-23 কোটি। বাকি এর বাইরে কিন্তু অনেক ভোট থেকে যাচ্ছে, ছড়ানো চেতনা। 24টা দল নিয়ে একটা এনডিএ তৈরি হয়েছিল, এবং এই মুহূর্তে এনডিএ মিনিস্ট্রিতে একটাও রোটের ফুল মিনিস্টার নেই, একজন নেই। এটা কি খারাপ না ভালো? এটা কিন্তু যারা এই রাজনীতিটা করতে চাইছে তাদের পক্ষে ভালো, তারা বাধাহীন ভাবে কতগুলো এজেন্ডা ফুলফিল করতে পারছে, এবং সেক্ষেত্রে যারা ছেড়ে চলে যাচ্ছে তা নিয়ে মাথা কামাচ্ছে না। যারা ফার্ম মিল নিয়ে আকালি দল চলে গেছে, এর আগে মহারাষ্ট্রে চলে গেছে, এই জিনিসটা ঘটে যাচ্ছে। কিন্তু আমি বলতে চাইছি একটা অন্য জিনিস, যে এই যে সমাজের মধ্যে একটা এই ধরনের মত তৈরি হচ্ছে, যেটাকে আমরা অনেকে মনে করছি যে পিছিয়ে যাওয়ার মত, কিন্তু কেউ মনে করছে সেটাই এগিয়ে যাওয়ার মত। এইটাকে কি আমি বিজ্ঞাপন তৈরি করার সময় মাথায় রেখে ব্যবহার করব? আমার নিজের এইটা মাথায় মানে মনে হয়েছে, এর পিছনে আমার কোনো হাতে তথ্য নেই, কিন্তু বিজ্ঞাপন যারা বানান তাদের আমি অনেককে চিনি, তোমরাও অনেককে চেনো, তারা খুব ক্রিয়েটিভ, বুদ্ধিমান, দক্ষ লোকজনের সঙ্গে যুক্ত। যেখানে এই ধরনের লাভ জিহাদ, যেখানে লিঞ্চ, মব লিঞ্চিং ইত্যাদি ঘটনা পরপর ঘটে চলেছে, সেখানে এই বিজ্ঞাপনটা কি প্রতিক্রিয়া হবে তা কি ওরা জানতেন না? আমার ধারণা জানতো, জেনেই এটা করেছে। মানে তুমি বলতে চাইছো যে এইরকম একটা উদারপন্থী ধর্মনিরপেক্ষ ধারণা দিয়ে যদি আজকের দিনে বিজ্ঞাপন করা হয়, তবে তার বিরুদ্ধে প্রবল একটা আমরা আলোচনা করতে বসতাম না, প্রবল একটা জনমত তৈরি হবে, প্রবল ট্রোলিং হবে, এবং তার ফলে মূল জিনিসটার প্রতি, ওই গয়না ব্র্যান্ডের প্রতি বেশি লোকের দৃষ্টি আকর্ষণ হবে। এটাই ছিল বিজ্ঞাপনদাতার আসল উদ্দেশ্য। তার ফলে ইচ্ছাকৃতভাবেই কন্ট্রোভার্সি তৈরি করা হয়েছে, এটা তুমি কেন কেন ওরা কিন্তু ডিফেন্ড করেন, নিজেদের বিজ্ঞাপনটাকে ডিফেন্ড করলেন না। ওরা নিঃশব্দে বিতর্ক তৈরি করে আস্তে করে সরে গেলেন, এবং বিতর্ক চলতে থাকলো। তাতে যে মাইলেজ, প্রচারের মাইলেজ পাওয়া গেছে, অন্য কোনো বিজ্ঞাপনে এই জিনিসটা করা যেত না। আমি একটা পুরোনো, আমার ডেট মনে নেই, একটা পুরোনো বিজ্ঞাপনের কথা বলছি।
যেটা নিয়ে বিদেশে মামলাও হয়েছিল, সেটা যেটা বিয়ারের বিজ্ঞাপনে, তখন তো ডিজিটাল আসেনি, সুব্রত ভালো বুঝতে পারবে, লেখা ছিল এরকম যে কতগুলো গেটের পরে পরে একটা দুটো নুট ছবির গেট ছিল ফিল্মে, যেটা আই রেজিস্টার করতে পারে না কিন্তু ব্রেন রেজিস্টার করে। সে বিজ্ঞাপনটা নিয়ে মামলা হয়েছিল যে তুমি আমার সাবকনসাসকে ইউজ করতে পারো না, যা বলবে সোজাসুজি বলবে। মিল একটাই, যে আমি যা বলছি সোজাসুজি বলছি না, এক্ষেত্রে বিজ্ঞাপনটা যা বলছে সেটা ওর বক্তব্য নয় আসলে, কারণ সে তার প্রোডাক্ট কত ভালো সে কথাই যাচ্ছে না, যে প্রচার যেটা হলো তার ব্র্যান্ডের প্রচার হলো। সুভাষিস, দেখো সুভাষিস, হতে পারে, কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা তত্ত্ব, মানে তুমি যেটা বলছো এটা তো কোনো প্রমাণ নেই। এবং বিজ্ঞাপন দাতা সংস্থা তারা কিন্তু বলছে, মানে যে সংস্থা ব্র্যান্ড আর কি, তারা কিন্তু বলছে যে এতে যে সমস্ত থ্রেটস তাদের করা হয়েছে, ভয় দেখানো হয়েছে, আমাদের সম্পত্তির ক্ষতি হতে পারে, আমাদের লোকজন আক্রান্ত হতে পারে, তাই আমরা তুলে দিচ্ছি। তো বিজ্ঞাপন দাতাদের যে অন্য, তোমার মনে হয় না যে এই আমরা সবাই মিডিয়ার সঙ্গে যুক্ত কম বেশি, আমি জানতাম যে আমি যেটা করি কি প্রতিক্রিয়া হবে, আমি জানতাম। আমরা অনেক সময় বলি না যে না এটা লিখো না, এটা নিতে পারবে না লোকে, অনেক জিনিস আমরা এড়িয়ে যাই, ধর্ম সংক্রান্ত, আমাদের প্রফেশনেই আছে এই জিনিসটা। যারা করেছেন তারা জানতেন না, বুঝতেন না, ভাবতেই পারেননি এমন ঘটনা ঘটবে না, এইটা আমি মানতে রাজি না। সুব্রত কি মনে হয়? না, এটা সুভাষিস যেটা বললো, না সেটা দেখ, একটা দিক থেকে এটা ঘটনা যে ইভেন নেগেটিভ পাবলিসিটি ইজ গুড পাবলিসিটি, বিকজ তাতে ব্র্যান্ডের একটা, আমার মনে পড়ছে যে আমি যখন কংগ্রেস কভার করতাম, কিন্তু এটা ঠিক নেগেটিভও নয়, যাই হোক, মানে কিন্তু ব্র্যান্ডের পক্ষে এটা ভালো পাবলিসিটি। আমার মনে পড়ছে আমি যখন দিল্লিতে কংগ্রেস কভার করতাম, সেই সময় VN গ্যাডগিল তখন কংগ্রেসের মুখপাত্র ছিলেন। তো আমাদের কাগজ এবং বহু কাগজ সেই সময় প্রতিদিন কংগ্রেসের গালমন্দ করতো, যেটা আগেকার দিনে যারা ক্ষমতায় রয়েছে তাদেরকে গালমন্দ করাটাই সাংবাদিকতার রীতি ছিল, যেটা ক্রমাগত পাল্টে যাচ্ছে। তো আমরা তখন তো গালমন্দ করতাম, এবং তারপরেও যে ঘটনাটা ঘটতো সেটা হচ্ছে যে ওই পুরো কংগ্রেস ব্রিফিংটা হয়ে যেত, আমরা সব চোখা চোখা প্রশ্ন করতাম এবং নানান রকম ভাবে কংগ্রেসকে আমরা আক্রমণ ইত্যাদি করার পরে কিছু সাংবাদিক VN গ্যাডগিলের ঘরে আমরা যেতাম এবং উনি তখন আমাদের আরেক রাউন্ড করে চা হতো এবং তখন নিছক আড্ডাই হতো। তো তখন আমি একবার VN গ্যাডগিলকে বলেছিলাম, আচ্ছা এই যে আপনাদের এরকম আমরা রোজ কাগজে লিখি এবং এই সমস্ত এত কিছু হ্যারাস করি, তা সত্ত্বেও আপনি ঘরে ডেকে আমাদের চাও খাওয়ান, বিস্কুটও খাওয়ান, তো আপনার এটা নিয়ে কোনো কিছু মনে হয় না? তখন VN গ্যাডগিল আমায় হেসে বলেছিলেন যে সুব্রত, যেদিন তোমরা আমাদের ইগনোর করবে, এখনো তোমরা খারাপ লিখছো আমার কোনো আপত্তি নেই, যেদিন তোমরা ইগনোর করতে শুরু করবে সেদিন বুঝবো যে আমাদের খুব খারাপ দিন এসছে। তো ঘটনাটা তুমি যেটা বললে সেই কথাটা শুনে আমার এই ঘটনাটা মনে পড়লো। তবে দেখো, এটা না আমি একটু অন্যভাবে দেখি। আমার যেটা মনে হয়েছে যে সেটা হচ্ছে যে চিরাচরিত আমরা যেভাবে বিজ্ঞাপনকে দেখে এসছি বা আমরা যেভাবে বিনোদনকে দেখে এসছি, সেই বিনোদনের একটা রীতি মেনে, একটা ধারা মেনে এই বিজ্ঞাপনটা তৈরি করা হয়েছিল। যেমন আমরা কিন্তু ছোটবেলা থেকে যখন সিনেমা দেখেছি, আমরা কিন্তু অমর আকবর অ্যান্টনি দেখেছি এবং দেখেছি তিনটে ধর্মের তিনজন একটা এমন ভয়ঙ্কর বন্ধু হয়ে উঠে এমন ঘটনা করছে যেটা মানে ভাবাই যায় না। মানে এই সর্বধর্ম সমন্বয় কিংবা এই যে সবাই সমস্ত কাস্ট একত্রিত হয়ে, এটা কিন্তু বরাবর আমাদের বিজ্ঞাপন, আমাদের ক্রিয়েটিভিটি, মানে আমি ক্রিয়েটিভিটি বলতে আমি ওই বিক্রি করার ক্রিয়েটিভিটিও বলছি, এটার কিন্তু একটা ভাষা এটাই ছিল। এবং এই ভাষাটা কিন্তু সেটা কিন্তু আমরা ইনফ্যাক্ট আমরা লাগানেও দেখেছি যে একটা লো কাস্ট একটি ছেলেকে, এই তুই আয়, তুই এখানে ইয়ে করবি, এটা আমরা লাগে রাখো মুন্না ভাই MBBS এই ধরনের সিনেমাতেও আমরা দেখেছি। এই যে বিভিন্ন ধর্ম একত্রিত হচ্ছে। আরেকটা খুব ভালো উদাহরণ বোধ হয় শাহরুখ খানের চাক দে ইন্ডিয়া। হ্যাঁ, এটাই বলছি, এই কথাগুলো আমি বলতে চাইছি যে দেখলে আমি মনে করি ওরা কিন্তু চিরাচরিত আমাদের বিনোদনের ফর্মুলা, সেই ফর্মুলা দিয়ে বিজ্ঞাপনটা বানিয়েছিলেন। এখন সেই ফর্মুলাটা তো সাধারণভাবে গত
এত বছর ধরে সেটা তো একটা প্রতিষ্ঠিত ফর্মুলা। করে এরকম একটা বিরোধ আসবে, সে হয়তো যারা বিজ্ঞাপন তৈরি করেছে তারা হয়তো ভাবেননি এই জিনিসটাও হতে পারে। মানে এটা বললে এটা যেমন একটা হয় আমি যেটা বলছি, আমরা সেনসিটিভ অ্যাক্টে দেখি সুব্রত, আমি যেটা বলছি সেটা হচ্ছে তুমি যেটা বলছো হ্যাঁ সেটাও হতে পারে, শুভাশিস যেটা বলছে সেটাও অসম্ভব নয় আমার মতে, অসম্ভব নয় একেবারে। পদ্মাবতীর ঘটনা ঘটে গেছে তার আগে, পদ্মাবতীর ঘটনা ঘটে গেছে, আমি মানছি সেটা, বারবার এটা ঘটেছে না, ঠিক আছে, এটা সুব্রত যেটা বলছে সেটাও হতে পারে, শুভাশিস যেটা বলছে সেটাও হতে পারে, দুরকম হয় স্বাভাবিক। অ্যাপারেন্টলি চোখের সামনে যেটা আমরা দেখতে পাচ্ছি, মানে পিছনে কারণটা তো সত্যি সত্যি আমাদের জানা নেই, আমরা মনে করতে পারি যে দেখতে পাচ্ছি এটা মত প্রকাশের স্বাধীনতা, তো এটা তো একটা কিছু ক্রিয়েটিভ জিনিস, সেটাকে পাবলিকের চাপে, জনগণের চাপে সেটাকে তুলে নিতে হবে। আমি একটা জিনিসের প্রতি তোমাদের দৃষ্টি আকর্ষণ করব, দর্শকদের একই সময়, আমরা যখন প্রথম সাংবাদিকতায় আসি, শুভাশিস একটু আগে, সুব্রত সামান্য পরে, আমি ৮-এর দশকের একেবারে শেষের কথা বলছি, তখন সালমান রাশদির স্যাটানিক ভার্সেস রিলিজড হয়েছিল। ভারতে বইটা নিষিদ্ধ করার দাবি উঠেছিল এই জন্য যে এটাতে প্রফেট মোহাম্মদের অসম্মান করা হয়েছে। এবং রাজীব গান্ধী তখন বলেছিলেন একটা ইন্টারভিউতে, আমার মনে আছে, যে আমি বইটাকে ব্যান করার পক্ষে নই, কিন্তু বইটাকে প্রকাশিত হতে দিলে, ভারতে প্রচারিত হতে দিলে যে সমস্যা হবে, তার ফলে মানুষের প্রাণহানি হওয়ার আশঙ্কা থাকতে পারে, গন্ডগোল হতে পারে, সেই জন্য আমি বইটাকে ব্যান করছি। সালমান রাশদি স্যাটানিক ভার্সেস কিন্তু একই সঙ্গে সারা পৃথিবীর বহু দেশে, যেটা লিবারাল ডেমোক্রেসি বলা হয়, বহু দেশে রিলিজড হয়েছিল। সত্যি সত্যি কিন্তু তথ্য বলে অন্তত 50-60 জনের মৃত্যু হয়েছিল। বইটি যারা অনুবাদ করেছেন তারা গুলিতে মারা গেছেন, সেরকম ঘটনা ঘটেছে। সালমান রুশদির মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছিল। তবু কিন্তু অন্য কোন দেশ এটাকে, মানে আমি পাশ্চাত্যের উদারপন্থী দেশগুলোর কথা বলছি, যার মধ্যে তখন মার্কিন যুক্তরাষ্ট্র পড়তে, আমেরিকাও পড়তো, এখন আর পড়ে না, তারা কিন্তু কেউ বইটাকে ব্যান করার কথা ভাবেনি। মত প্রকাশের স্বাধীনতাকে এন্ডোর্স করার জন্য, তাকে সমর্থন করার জন্য তো সরকারের একটা ভূমিকা থাকবে। সরকার যদি সবসময় এই অবস্থান নেয় যে লোকে খেপে যাবে, পাবলিক আনরেস্ট হবে, সুতরাং আমি এটা করতে পারবো না, সুতরাং এটা করা উচিত নয়, ব্যান করা উচিত নয়, তো আমি ব্যান করবো, তাহলে কি মানুষের মনে এই ধারণাই হবে না যে শেষ পর্যন্ত আমি যদি গন্ডগোল পাকাতে পারি, আমি যদি ইট ছুটতে পারি, আমি যদি রাস্তা বন্ধ করে দিতে পারি, আমি যদি রাস্তা অবরোধ করতে পারি, তাহলে আমি সবকিছু করতে পারি। সালমান রাশদি বই নিষিদ্ধ করতে পারি, তাসলিমা নাসরিনের কলকাতায় থাকা নিষিদ্ধ করতে পারি, আমি এমএফ হোসেনকে ভারত ছাড়া করে দিতে পারি বৃদ্ধ বয়সে। শেষ পর্যন্ত বল যার, তার হাতেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এখন সেই বলটা গিয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে সংখ্যায়, তাই নয় কি? তাই কিন্তু কথা হচ্ছে কি, এই যে রাস্তার রাজনীতিতে সিদ্ধান্ত ঠিক হবে, এটা কিন্তু রাষ্ট্রের সমর্থন ছাড়া হতো না। এখানে তুমি যেটা বলে, রাজীব গান্ধী বলেছিলেন, এক্ষেত্রেও যদি লাভ জিহাদ যদি কারোর মতামত হয়, তিনি সেটা বলতে পারেন, লিখতে পারেন, তাতে কারোর অসুবিধে নেই। ট্রোল করাতেও কোনো অসুবিধা থাকা, ঠিক আছে, লিখেছে, অনেকে মিলে বলেছে, কিন্তু সবাই জানে যে এর পরে কি হতে পারে। এই যে কি হতে পারে সেইটা খুব ভয়ের জায়গা, এবং ওই ভয়ের ঘটনাগুলো ঘটেছে অনেক এই দেশে, গত 7-8 বছর অনেক বেশি ঘটেছে। তোমার যদি 2014 সালের লালকেল্লা থেকে আমাদের প্রধানমন্ত্রীর প্রথম ভাষণটা মনে থাকে, উনি বলেছিলেন, আসুন 10 বছরের জন্য আমরা এমন একটা ভারত তৈরি করি যে ভারতে কোনো হিংসা নেই, যে ভারতে কোনো জাতিভেদ নেই, যে ভারতে কোনো বর্ণভেদ নেই, আমরা এইভাবে এক দেশটাকে এগিয়ে নিয়ে যাই। এবং উনি বলেছিলেন যে এতদিন এই নিয়ে কেউ ভাবেনি, এবং এর ফলে সারা পৃথিবীর কাছে আমাদের দেশ কলঙ্কিত হয়েছে। এইটা বলার 1 বছরের মাথা থেকে 8 লাখের ঘটনা ঘটতে শুরু করলো, এবং এই সবটা এক সূত্রে বাঁধা, কোনোটা বিচ্ছিন্ন নয়। এবং আজকে যে সংস্থা বিজ্ঞাপন দিয়েছে, আমি যে মতটা বললাম সেটা প্রমাণ নয়, তথ্য নয়, আমি সেটার উপরে জোর দিচ্ছি না, কিন্তু তুমি যেটা বললে সেটাই আমি বলছি, যে তারা যে সরে গেল, তারা জানে সরে না গেলে কি হতে পারে।
কারণ কালবুর্গির ঘটনা আছে, গৌরী লঙ্কেশের ঘটনা আছে। কারণ মত প্রকাশের স্বাধীনতা এক পক্ষে নেই বা দেওয়া হচ্ছে না, বা এক পক্ষের মতকে থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এবং সেই চেষ্টার পেছনে একটা রাষ্ট্রীয় সমর্থন আছে বলে অভিযোগ উঠছে, এবং সেই অভিযোগটা সবসময় মিথ্যে বলেও মনে হচ্ছে না। এই ক্ষেত্রে যদি এটা যে বিজ্ঞাপনটা দেওয়া হয়েছিল, এমনিতে বিজ্ঞাপনটা তো আমি নিজে দেখেছি, অত্যন্ত সুন্দর বিজ্ঞাপন, খুবই সুন্দর বিজ্ঞাপন, ভীষণ বলতে যা বোঝায়। কিন্তু তারা এটা উইথড্র করে নিয়েছেন, তাদের উইথড্র করা ছাড়া তাদের কোনো পথও ছিল না। কারণ তাহলে তারা ব্যবসাই করতে পারত, তাদের দোকানের সামনে বিক্ষোভ হতো, ক্রেতা যেত না। সুব্রত, তোমার কি বক্তব্য? না, এখানে পুরো বিষয়টা অনেকখানি তো ধূসর, মানে খুব গ্রে এরিয়ার মধ্যে আমরা বসবাস করি। হ্যাঁ, এবং সেখানে কোথাও না কোথাও সরকারি হোক, অ্যাডমিনিস্ট্রেশনই হোক, রাজ্য সরকার হোক, কেন্দ্রীয় সরকার হোক, সাধারণ মানুষ হোক, আমাদের মত প্রকাশের স্বাধীনতা যেমন আমাদের রয়েছে, তেমনি অ্যাট দ্য সেম টাইম অন্যের মতকে আঘাত করার স্বাধীনতাও আমাদের কিন্তু নেই। মানে মত প্রকাশের স্বাধীনতা মানে এটা নয় যে আমি আমার প্রকাশের স্বাধীনতা দিয়ে আরেকজনের মতকে আমি আঘাত করতে পারি বিলো দ্য বেল্ট। এবং আমরা যদি আজকে আমাদের ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসটাকে দেখি, তাহলে যে সময় আমাদের ভারত স্বাধীন হয়, সেই সময় এরকম তো একটা ঘটনা ঘটেছিল যে সারা ভারতবর্ষ জুড়ে, আমাদের কলকাতায় হয়তো সেই মুহূর্তে হয়নি, তার আগে হয়েছে, কিন্তু পাঞ্জাবে যখন যেই মুহূর্তে আমাদের দেশ স্বাধীন হচ্ছে, সেই সময় ভয়ঙ্কর রায়ট হয়েছে, এবং কিভাবে এপাশ থেকে ওপাশে মানুষ গেছেন এবং ওপাশ থেকে এপাশে মানুষ এসছেন, এবং সেই সব গল্পগুলো এবং সেগুলো ইতিহাসের তথ্যগুলো আমরা অনেকেই জানি। সুতরাং কোথাও না কোথাও আমাদের একটা জায়গায় কোথাও না কোথাও আমাদের একটুখানি সতর্ক থাকার প্রয়োজন আছে, যে হয়তো আমরা এমন কোনো কিছুতে যাব না যেখানে একটা সংঘাত বেঁধে যেতে পারে দুই সম্প্রদায়ের মধ্যে। বা এই বিজ্ঞাপনটাতে কি সেরকম কোনো জায়গা ছিল তোমার মনে হয়েছে? আমি ব্যক্তিগতভাবে মনে করি সেরকম কোনো জায়গা ছিল না। আমি ব্যক্তিগতভাবে আমার এই বিজ্ঞাপনটার মধ্যে কোথাও অশোভন, কোথাও কোনো অস্বস্তি এবং ইত্যাদি আমার কিছু লাগেনি। বরঞ্চ আমি বলবো যে এই বিজ্ঞাপন যদি কারোর অস্বস্তি লেগে থাকে, তাহলে তার অমর আকবর অ্যান্টনি দেখলেও অস্বস্তি লাগে। একদমই তাই, একদমই তাই। যেটা বলা হয়েছিল, এবং আবারও বলছি যে এটা কাল্পনিক একটা মানে আমি যেটা বলার চেষ্টা করছি বারবার, প্রকৃতপক্ষে যখন বাস্তবে এই ঘটনা ঘটছে, তখন বলা হচ্ছে যে এটা লাভ জিহাদ। একজন হিন্দু মেয়ে যদি মুসলিম পরিবারে বিয়ে করে, তার মাধ্যমে ধর্ম প্রচার করা হচ্ছে, তার মধ্যে ধর্মান্তরকরণ করার চেষ্টা করা হচ্ছে। লাভ জিহাদ শব্দটাই হয়তো অস্বস্তিকর একটা বিষয়। জিহাদ সংগ্রাম, তার সঙ্গে লাভ, ভালোবাসা, প্রেম ইত্যাদি। যাই হোক, এই সব বন্ধু চলছে এখন। সেটা কল্পনা, মানে কাল্পনিক একটা কাহিনীতেও সেটা করাতে যখন মানুষ ঝাঁপিয়ে পড়ছে, তখন আমার যেটা মনে হয় যে সমাজের অসহিষ্ণুতা কোন পর্যায়ে পৌঁছেছে, সেই অসহিষ্ণুতাকে ইনস্টিটিউশনালি প্রমোট করা হচ্ছে। যখন এই যে যেটা সুভাষিস শুরুতে বললো, যে ভোর 5টার সময় যদি নাথুরাম গডসে জিন্দাবাদ, রাত 2টোর সময় নাথুরাম গডসে জিন্দাবাদ বলে যদি হাজার হাজার লোক একই সঙ্গে বলতে শুরু করে, তাহলে তো কিছু একটা জাগিয়েছে। ভোর রাত 2টোর সময় তারা জেগেছিল না হঠাৎ করে, একটা মানুষ নিজের মধ্যে কোনো পরিকল্পনা ছাড়া। এই যে শক্তিটা, সেই শক্তিটা সম্পর্কে তো কি আমরা যথেষ্ট সচেতন? না, প্রথম কথা হচ্ছে গিয়ে এই যে মানসিকতা বা এই যে ধারণা বলো, রাজনীতি বলো, প্রচার বলো, প্রথম যেটা এটা তথ্য, এর পেছনে কোনো ঐতিহাসিক তথ্য নেই, এর সমর্থনে। অর্থাৎ এই যে ধর্মান্তরণ, আসলে তো ধর্মান্তরণ নিয়ে কথা। তো দিল্লিতে দীর্ঘ মুসলিম শাসনের ফলে আজকে দিল্লি এবং লাগোয়া এলাকায় মুসলিম পার্সেন্টেজ 8, 10, 12, 20 উপরে ওঠেনি কোথাও। দিল্লিতে বোধ হয় 12, তাই তো? ওই রকম যদি ধর্মান্তর বিষয়টা সত্যি ওইভাবে ঘটে থাকতো অতীতে, যেটা এরা বলছেন, তাহলে দিল্লি এরকম চেহারা হতো না, হরিয়ানার এরকম চেহারা হতো না, ইউপির এরকম চেহারা হতো না। ভারতের ইতিহাসে সব থেকে বড় ধর্মান্তরের ঘটনাটা ঘটেছে প্রায় 4-5 লক্ষ লোক একসঙ্গে, সেটা হচ্ছে আম্বেদকরের নেতৃত্বে। অত্যাচারিত হিন্দুরা বৌদ্ধ হয়েছে, পরিকল্পিত।
এটা বোধ হয় সারা পৃথিবীতেই একসঙ্গে ধর্মান্তরের সব থেকে বড় ঘটনা। ভারতে তো বটেই। ভারতে ওই যে কথাটা এই রাজনৈতিক ব্যক্তিরা বলছেন যে ধর্মান্তরকরণ হচ্ছে, চেঞ্জ হচ্ছে, কনভার্সন হচ্ছে, এবং এই বিয়েগুলোকে তারা তার পরিকল্পনার অঙ্গ হিসেবে দেখাচ্ছে। আমাদের প্রত্যেক পরিচয়ের মধ্যে এরকম বিয়ে অসংখ্য, এরকম পরিবার অসংখ্য আছে, আমাদের আছে, তোমাদের আছে, এবং অন্য আর 5টা পরিবারের মতোই তারাও আছে। কোথাও আমাদের এটা কোনোদিন মনে হয়নি, শব্দটাই নতুন, যেটা সুব্রত একটু আগে বললো, শব্দটা শুনিনি আগে কখনো, এই শব্দটা শোনাই আগে কখনো। আমাদের উত্তরবঙ্গে সম্প্রতি এরকম একটা ঘটনা ঘটেছে, খুব স্পষ্ট নয় ঘটনাটা, কিন্তু ছেলেটি মেয়েটি দুজনেই মারা গিয়েছিল। কিভাবে গিয়েছিল পরে এখনো জানা যায়নি, কিন্তু এই জিনিসটা ঘটছে, এবং এটা ঘটছে, এবং এটা একটা আদর্শ, একটা নির্দিষ্ট আইডিওলজির অংশ। আমি বারবার যেটা বলছি, কোনোটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এবং এটা এখানে শুরুও নয়, এখানে শেষও নয়, এবং কোনো ঐতিহাসিক তথ্যের উপরে ভিত্তি করে এই আদর্শটা গড়েও ওঠেনি। এইটি একদমই একটা পলিটিক্যাল হিন্দুত্ব, যার একটা এজেন্ডা আছে, যে লিবারাল ডেমোক্রেসির একটা বিরোধী শক্তি হিসেবে ইমার্জ করেছে। এবং এই ধরনের শক্তি যে শুধু আমাদের দেশে ইমার্জ করেছে এমন না, অন্যান্য দেশেও এরকম নজির আছে, কম বেশি একটু করে। এবং এর মূল কথা হচ্ছে গিয়ে মানে পশ্চিমবঙ্গে আমরা তো খুব ভাগ্যবান যে আমাদের এখানে বিদ্যাসাগর জন্মেছেন, আমাদের এখানে রামকৃষ্ণ যে ইসলাম আমাদের ওই শ্রীমর যে বই কথামৃততে রামকৃষ্ণ বলছেন আমারটাই শুধু ভালো আর বাকিদেরটা খারাপ, এই ভাবনা ঠিক নয়, এই ইসলাম সম্পর্কে বলছে। বা যেটা আমাদের অবলিন্দে হিস্টোরিয়ান, তিনি বিবেকানন্দ সম্পর্কে লিখতে গিয়ে বলছেন যে ওই অদ্বৈতবাদে এই সবার মধ্যেই ঈশ্বর আছে, এই ভাবনাতেই সাম্প্রদায়িকতা কমে যায়, অন্য ধর্মের মানুষটার মধ্যে একই ঈশ্বর আছে। এই যে বা শ্রী চৈতন্য আন্দোলন, ফলে বাঙালি একদিক থেকে খুব ভাগ্যবান যে আমরা ওই রকম মানে এর বিরোধী শক্তি বা বিরোধী মত বা বিরোধী আদর্শের অনেক বড় বড় চরিত্র পেয়েছি, কিন্তু অনেক রাজ্যে সেটা হয়নি। ফলে সেখানে আমাদের এখানে কিন্তু একটা এই যে কোম্পানি বিজ্ঞাপন নিয়েছে, সেই কোম্পানির এখানে বিক্ষোভ দেখানো, এখনো আজকের কথা বলছি, কাল কি হবে জানি না, বিক্ষোভ দেখিয়ে দোকান বন্ধ করা তো সোজা জিনিস হবে না, বাঙালিরা অনেকেই হয়তো মেনে নেবে না, কিন্তু অনেক রাজ্যে এই জিনিসটা অনেক আগে থেকেই বদলে গেছে, এই ভাবনাটাই বদলে গেছে। এই ভাবনা বদলে যাওয়াটা এত স্পষ্ট, এত দৈনন্দিন রাজনীতির সঙ্গে মিশে আছে, এত একটা পলিটিক্যাল হিন্দুত্বের অংশ, ফলে আজকে এই ধরনের বিজ্ঞাপন ড্রপ করতে হয়েছে। কাল দেখা যাবে 5টা বই বলছে এই বইগুলো আর ছাপা হবে না, বলা হতে পারে, এখনই বলা হচ্ছে বইয়ের যে কন্টেন্ট, বিষয়বস্তু, সেটা পরিবর্তন তো এখনই করা হচ্ছে। সুব্রত যে কথা তুমি বলছিলে, একজন দর্শক যে ভাষায় রমিলা থাপারের কাছে জানতে চাওয়া হচ্ছে তুমি কি কি করেছো হে একদিন, কাগজপত্র জমা দাও, হ্যাঁ, ফলে যে ভাষায় বলা হচ্ছে ও সে কি আপনি কি সেকুলার হয়ে গেলেন নাকি আজকাল। রাজ্যপাল বলছেন, রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে চিঠি লিখছেন, যেন সেকুলার শব্দটা একটা খারাপ শব্দ, ব্যঙ্গাত্মক শব্দ, আপনি কি সেকুলার হয়ে গেলেন নাকি মশাই। চায়ের দোকানে সুব্রত যে কথা তুই বলছিস, সেকুলার শব্দটা একজন দর্শক ব্যবহার করছেন, সেকুলার হিপোক্রেসি, খুব স্বস্তিতে থাকার বিষয় নয় ঘটনাগুলো আর কি। নিশ্চয়ই নয়, নিশ্চয়ই নয়। সুব্রত, হ্যাঁ, এখানে একটা জিনিস আমরা যখন থেকে আমি সাংবাদিকতায় এসেছি সেই সময় থেকে আমি একটা কথা শুনে আসছি যে আমাদের দেশে রাজনীতির সাথে পলিটিক্সকে আলাদা করা খুব প্রয়োজন। এটা আমরা বরাবর শুনে এসেছি, এবং সেই কথাটা আনফরচুনেটলি এটা কিন্তু এই যে নতুন যে রাজনীতির ধারাটা তৈরি হয়েছে, আগে থেকেও আনফরচুনেটলি এই জিনিসটা হয়নি, এবং সেই হয়নি বলেই সম্ভবত এই ফল আউট হিসেবে আজকে আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছি।
এবং আমার আরেকটা অন্য প্রশ্ন আছে, সেটা আমার খুব অন্যরকম প্রশ্ন, সেটা হচ্ছে যে আদৌ কি আমরা রাজনীতির সাথে পলিটিক্সকে আলাদা করতে পারি? আমার তো মনে হয় যে পৃথিবীর আদিতম পলিটিক্সই হচ্ছে রাজনীতি। না আচ্ছা তো এখন এই ধর্মটাকেই আচ্ছা সুব্রত, এই দর্শকের যে প্রশ্নটা, সুব্রত এই দর্শকের যে প্রশ্নটা, এটা নিয়ে যদি তোমার কোনো কিছু তুমি বলতে পারবে? ও দাদা উল্টোটা নিয়ে এবার বলুন। বোম্বে সিনেমা নিয়ে যে দাঙ্গা আমরা দেখেছি, প্রাণমেশ ঘানা বলে একজন লিখছেন, সেখানে মুসলিম মেয়ে আর হিন্দু ছেলের কথা ছিল, কি হলো? মনিরত্নমের বডিতে আগুন দিতে গেছি, বডিতে না জানি না বাড়ি। তাহলে হিন্দুরা এত সহনশীল হবে কেন? বোম্বে সিনেমার ঘটনাটা আমি জানি না। তো শেষ প্রশ্নটা আমি একটা উত্তর দিতে চাই, সেটা হচ্ছে যে মানে অন্য কেউ সহনশীল নয় তাই জন্য আপনি সহনশীল হবেন না, তাহলে তো অন্য কেউ খুন করছে, তাহলে আপনাকেও খুন করতে হয়। আমরা তো উল্টোটা জানতাম যে অপরে অধম বলি আমি উত্তম হইব না কেন। সুতরাং অন্য কেউ যদি সহনশীল নাও হয়, ধরে নিলাম তর্কের খাতিরে, সেটা আমার সহনশীল না হওয়ার যুক্তি হতে পারে না। এটা হচ্ছে ফোর্থ পিলার্সের অভিমত। আমি সুব্রত তোমার মত জিজ্ঞেস করছি, এই বোম্বে সিনেমাটা নিয়ে তোমার জানা আছে কিছু? বম্বে সিনেমা নিয়ে আদৌ যে এরকম কিছু হয়েছিল সেটা আমার জানা নেই। আমাদের কলকাতায় তো হয়নি, এবং অন্য কোথাও হয়েছে বলেও আমি শুনিনি, অন্তত আমার মনে পড়ছে না যে বম্বে সিনেমা নিয়ে এরকম কিছু হয়েছিল। বম্বেতে বোধহয় লাভ জিহাদের উল্টোটা হয়েছিল কিনা সেটাও আমার মনে নেই, আমি ছবিটাকে ওইভাবে দেখিনি। মানে ওখানে যদি সেখানে যদি উল্টোটা হয়ে থাকে তাহলেও আমার কোনো বক্তব্য নেই, কারণ এটা হতেই পারে। কারণ আমাদের এখানে ম্যারেজ বস্তুটার, মানে বিবাহ, এই বস্তুটার তিন রকম, মানে যেমন একটা কেউ রিলিজিয়াস বিয়ে করতে পারে, যেমন আমাদের এখানে হিন্দু ম্যারেজ অ্যাক্ট রয়েছে, মুসলিম পার্সোনাল অ্যাক্ট অনুযায়ী একজন মানুষ বিয়ে করতে পারে। ঠিক একইভাবে মানে যারা সোকল লাভ জিহাদ করছেন বা উল্টোটা করছেন, হ্যাঁ, তারা কিন্তু ঠিক একইভাবে অন্য একটা মেথডেও আমাদের এখানে বিয়ে করতে পারেন, যেটা আমাদের সিভিল লতে স্বীকৃত। সুতরাং আইনের দিক থেকে এখানে আমি কোথাও কোনো অসঙ্গতি বা আমি কোনো রকম কোনো অসুবিধা দেখতে ধর্মটা নিয়ে এরকম কিন্তু কোথাও আমাদের আইনে কোথাও লেখা নেই, এবং আইনে এরকম কোথাও নেই যে একজন হিন্দু সে যদি একজন অহিন্দুকে বিয়ে করে, বা একজন মুসলমান তিনি যদি একজন অমুসলমান কাউকে বিয়ে করেন, তারা দুজনে স্বচ্ছন্দে নিজেদের অস্তিত্ব এবং নিজেদের ধর্ম বজায় রেখে তারা সিভিল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করতে পারেন। আমাদের দেশে সেই আইন প্রচলিত আছে, এবং আমি দুজন কাপলকে চিনি, তাদের মধ্যে একজন আমার ব্যক্তিগত বন্ধু, আমি তাদের কারোর নাম করব না, তিনি হিন্দু, তিনি বিয়ে করেছিলেন একজন মুসলিম মহিলাকে, তার কলিগকে, এবং তারা সুখে শান্তিতে খুব ভালো মতোই আছেন। ইনিও বিরিয়ানি খান, উনিও মাছের ঝোল খান, এটা নিয়ে কারোর কোনো অসুবিধা হয় না। তারা থাকেন ব্যাঙ্গালোরে। আমার আরো একজন ঘনিষ্ঠ, মানে আমার তিনি হিন্দু মহিলা, তিনি বিয়ে করেছেন একজন, তাতেও কোনো অসুবিধা হয় না। এবং তারা এখানে এসে তাদের ওখানেও একটা মুখেভাত হয়েছে, তাদের যখন ছেলে মেয়ে হয়েছে তাদের ওখানেও একটা মুখেভাত হয়েছে, এখানেও একটা মুখেভাত হয়েছে, তা নিয়েও কোনো সমস্যা নেই। এখন এই জিনিসটা, এই সমস্যাটা কেন হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে যাদের চিনি, আমি তাদের কারোর মধ্যে কোনো অসুবিধা আমি দেখিনি। এখন এটা এই অসুবিধাটা কাল্পনিক নাকি এই অসুবিধাটাকে জোর করে, যেটা সুভাষিস একটু আগে বলছিল, যেটা একটা রাজনৈতিক একটা এজেন্ডার একটা প্রকাশ, সেইটা আমাদের প্রথমত বুঝতে হবে। এখানে সুভাষিস আরেকটা কথা একটু আগে বলছিল যে এই যে পুরো আমাদের ভারতবর্ষে এই যে 90 কোটি লোক যারা আমাদের এখানে ভোট দিতে পারেন, অত লোক দেন না, এবং 20 কোটি লোক আমাদের এখানে বর্তমানে যারা কেন্দ্রে রয়েছেন তাদেরকে ভোট। সুব্রতকে দেখা যাচ্ছে না, সুব্রতর কাছে আমরা ফিরে আসবো। সুব্রতর কানেকশনটা কেটে গেছে কোনো কারণে। শুভাশিস, এটা একজন দর্শকের বক্তব্য, তার আগে আরেকজনের বক্তব্য। সুস্মিতা ঘোষ বলছিলেন যে গত বছর দুর্গাপূজায় তেল দিয়ে মাছ ভেজে দুর্গাকে খেতে দেওয়ার বিজ্ঞাপন উইথড্র করতে হয়েছিল। হ্যাঁ, মানে এই যে অসহিষ্ণুতা বা এই যে দৃষ্টিভঙ্গি সংকীর্ণতা, সেটা তো সকলের মধ্যেই রয়েছে, আমরা তো দেখতেই পাই। সুভাষিস, এই দর্শকের মন্তব্যটা ইন্টারেস্টিং, আমার একটু তোমায় একটু বলো। You people are living in denial. Your views are thoroughly outdated politically and electorally.
all this pseudo secular hypocrisy has reduced you left people to political wilderness. আমাদের সবাইকে লেফট পিপল বলে অভিহিত করা হচ্ছে। আচ্ছা, কোনো একটা দলে তোমায় ফেলতে না পারলে অসুবিধা হয়, কারণ নাম দিতে হবে তো একটা আক্রমণ করার আগে। তো এইভাবে নাম, এগুলো কোনো মানে এই জিনিসটাই চলছে। সেকুলার অমুকে, সেকুলার মানে হচ্ছে এরা সেকুলার বলবে অমুকে। হ্যাঁ, সুব্রত ফিরেছে আবার। হ্যাঁ, সুব্রত ফিরে এসছে। হ্যাঁ, সুব্রত বলছে অসুবিধা কিছু দেখছি না। আচ্ছা সুব্রত, আমি জানি না সুব্রত কোনোদিন লেফট ছিল কিনা। আমি আর শুভাশিস বোধহয়, আমার যতদূর জানা আছে শুভাশিস খুব অল্প বয়সে কিছুটা বাম রাজনীতি করেছে। আর আমি আর সুব্রত, সুদর্শন বাবু, আমি আর সুব্রত প্রেসিডেন্সি কলেজে একসঙ্গে পড়তাম এবং আমরা খুব ঘোষিত বাম বিরোধী রাজনীতি চিরকাল করে এসেছি। আপনার মতের বিরোধী হলে বাম মনে করবেন না, নানা রকম মত আছে, নানা রকম মত আছে ভারতে থাকতে পারে। কি সুব্রত? একদমই পলিটিক্যাল ওয়াইল্ডনেসে চলে যাচ্ছে। বলা যায় যে শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার যাচ্ছে কি? হ্যাঁ, যাচ্ছে, বলো। হ্যাঁ, আমরা প্রেসিডেন্সি কলেজে যে সময় রাজনীতি করেছি, সে সময় আমরা অতিবাম এবং বামদের ইনফ্যাক্ট আমরা ইউনিয়ন গঠন করে প্রেসিডেন্সি কলেজ থেকে বাদ দিয়েছিলাম। মানে সুতরাং আমরা বামপন্থী, মানে আমরা ঘোষিত বাম বিরোধী সেই সময় রাজনীতি করেছি আর কি। কিন্তু সেই রাজনীতিটা লিবারাল রাজনীতি ছিল এবং তার মধ্যে কোথাও কোনো বিদ্বেষ ছিল না, এবং অন্যের মতকে সম্মান জানানোটাও আমরা মনে করতাম যে রাজনীতির একটা মেজর পার্ট। হ্যাঁ, আর আরেকটা জিনিস বোধহয় সুদর্শন বাবু এবং তার মতো মত অনেকেই পোষণ করে, তাদের একটু জানিয়ে দেওয়া আর কি, যে ভোটে হেরে যাব বলে, যথেষ্ট সংখ্যক মানুষ আমার পিছনে দাঁড়াচ্ছেন না বলে, বা আমাকে লোকে মানসিকতার দিক থেকে, মনোভাবের দিক থেকে, দৃষ্টিভঙ্গির দিক থেকে সংখ্যালঘু বলে মনে করছেন বলে আমি আমার মত পরিত্যাগ করব না। এবং আমরা বলবো কেউই যেন না করেন। আমার মত আমার একারই হতে পারে, কিন্তু আমার মত জোর করে আমাকে কেউ ছাড়াতে পারে না। আচ্ছা, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, সময় কম। আমি একটা প্রশ্ন এবার তুলতে চাই। দর্শকরা অনেক বিষয়ে কথা বলছেন, সমাজের সংবেদনশীলতা ইত্যাদি বিষয়ে প্রশ্ন আসতেই থাকবে। এই যে বিজ্ঞাপনটা তুলে নেওয়া হলো বা তুলে নিতে হলো শেষ পর্যন্ত, বা বুদ্ধি করে চাতুরি করেই তুলে নেওয়া হলো শেষ পর্যন্ত, এতে কি শেষ মানে এই বার্তাটা গেল, মানে জোরদার হলো না? এই বার্তাটা কি সকলের কাছে গেল না যে যথেষ্ট সংখ্যক লোক যথেষ্ট জোরে চেঁচালে সেটাই ঠিক? সুব্রত? না, যথেষ্ট ছোট চেঁচালে কানে তালা লেগে যায়, এটা তো ঘটনা। যেটা ঘটনা সেটা হচ্ছে যে 20 কোটি মানুষ একত্রিত হয়ে একদিকে চেঁচাচ্ছেন এবং বাকি এই 90 কোটি যারা ভোট দিচ্ছেন তাদের মধ্যে 10 কোটি ভোট দিচ্ছেন না। 20 কোটির পরে যদি 50 কোটি তারা যদি ছড়িয়ে ছিটিয়ে চুপ করে বসে থাকেন তাহলে তাদের সকলের কানে তালা লেগে যেতে বাধ্য। কিন্তু তারাও যদি আবার একত্রিত হয়ে চেঁচাতে শুরু করেন তাহলে ওই 20 কোটির কিন্তু কানে তালা লেগে যাবে। সুতরাং এই ব্যাপারটা মানে অ্যাকচুয়ালি কিছুটা রাজনীতি এর সঙ্গে যুক্ত। এই 20 কোটি মানুষকে একত্রিত করে বা একত্রিত করার আদলে একটা রাজনীতি করা হচ্ছে। বিরোধী মতটাকে একত্রিত করে বা মানে এই যে একটা বিরোধী মত যে আছে এবং সেটা সম্ভবত কেন, মানে আমি ভোটের অঙ্কের হিসেবে যদি দেখা যায় সেটা সংখ্যালঘু নয়, বরঞ্চ সংখ্যাগরিষ্ঠ। সেই সংখ্যাগরিষ্ঠকে তারা চুপ করে আছেন, তার কারণ হচ্ছেন যে তারা তথাকথিত লিডার এবং সিকুলার, বলুন না তাদের আছে এরকম একটা অ্যাপ্রোচ নিয়ে আছেন। আছে আমরা এই দুর্গতা দেখতে পাচ্ছি। এই দুর্গতি তখন হবে না তারা একত্রিত হবে ওই একসাথে যাবেন এবং তখন কিন্তু কানে লেগে যাবে এবং তখন তারা তখন এই বিষয়টা হয়ে দাঁড়াবে হচ্ছে সংখ্যার খেলা, যে খেলাটা খুব অদ্ভুত এবং সেটা আমি গণতন্ত্রের পক্ষে মোটেই কোনোভাবেই সেটা সুখকর ঘটনা বলে আমি একদম মনে করি না। কেন গণতন্ত্রের এটা মূল ভাবনা এবং মূল বিষয়বস্তু হতে পারে। শুভাশিস, যে কথাটা বলছি, সুস্মিতা ঘোষ লিখছেন, সুস্মিতা
ছবি দেখে বুঝতে পারি এসে হচ্ছে আমাদের সহপাঠী ছিলেন সুস্মিতা, বায়োকেমিস্ট সায়েন্টিস্ট, গোয়াতে আছেন এখন। সুস্মিতা বলছে গত কয়েক বছর ধরে নবরাত্রিতে আমরা মানে বাঙালিরা কেন মাছ মাংস খেয়ে পাপ করি এই মত ছড়ানোর চেষ্টা করা হয়েছে, সেই কারণেই তেলের বিজ্ঞাপন উজ্জ্বল করা হয়েছিল। একদমই ঠিক, এবং একেবারেই ঠিক। এই যে কি খাওয়া, আমি কি খাই, কোন ঈশ্বরে ভজনা করি, কি ভাষায় কথা বলি, সবকিছুর সঙ্গে রাজনীতি যে যুক্ত হয়ে যাচ্ছে, যে কথাটা সুভাষিস বলছেন, তাই তো সুভাষিস? মানে আমার একটাই মানে তুমি যেটা বলছো না, এই বিষয়ে আমি একমত বটেই। দ্বিতীয়ত আমি না এটাকে শুধু সংখ্যা হিসেবে দেখছি না, আমি এটাকে একটা বড় পরিকল্পনার একটা স্লাইড হিসেবে দেখছি। এবং এটা এটা একটা ধারাবাহিকতার মধ্যে দিয়ে যাচ্ছি। কাল আরেকটা ঘটনা ঘটবে, পরশু আরেকটা ঘটনা ঘটবে, এবং পেছিয়ে দেখলেও উনি যেটা বলছেন যে 1 বছর আগে এটা হয়েছিল, তারও 1 বছর আগে আরো কিছু পাওয়া যাবে খুঁজলে। সবটা মিলে না দেখলে জিনিসটাকে বুঝতে অসুবিধা হবে, কারণ এটা একটা নির্দিষ্ট পরিকল্পনা মাফিক কিছু ঘটনা ঘটছে তার লক্ষ্য। মানে কিছু লোক চেঁচাচ্ছেন, তাদের গলা শোনা যাচ্ছে, কিছু লোক চেঁচাতে কোনো অসুবিধা নেই, কিন্তু শুধু কিছু লোক বললে ভুল হবে। এটার সঙ্গে আরো অনেক কিছু জড়িয়ে আছে, ওই নবরাত্রি ঘটনার সঙ্গে জড়িয়ে আছে। এর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রশ্ন করা যে আপনি আপনার যে কাজ করছেন সেটা করতে দেওয়া হবে কিনা জড়িয়ে আছে। এবং ডেমোক্রেসিতে ফাংশন করা বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে এই প্রতিষ্ঠানগুলো যে নিষ্ক্রিয় বা কম সক্রিয় হয়ে উঠছে ধীরে ধীরে, তারও প্রমাণ এই বিজ্ঞাপনটা তুলে নেওয়া। কারণ বিজ্ঞাপনটার পক্ষে কথা বলার লোক পাওয়া যাচ্ছে না, কেউ এসে বলছে না, কোনো প্রতিষ্ঠান বলছে না বা সরকার বলছে না এটা চলবে, থাকবে, বা কেউ কোর্টে যাচ্ছে না, আদালতে যাচ্ছে না। কিন্তু এটা আদালতে ঠিক হলো না, কিন্তু এটা রাস্তায় ঠিক হয়ে গেল। আর এই রাস্তায় যে ঠিক হয়ে গেল এটা আবার কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রত্যেকে জানে এটার পেছনে কি আছে, এটার সামনে কি আছে। এইটা খুব ব্যতিক্রমী ঘটনা। যখন বম্বের ঘটনা ঘটেছিল, বম্বে সিনেমা তো সিনেমা, যার উপরে ভিত্তি করে হয়েছিল সেটা ছিল রথযাত্রা, বাবরি মসজিদ পরবর্তী যে হিংসা, তার আগে ছিল রথযাত্রা। দেখো সেই একই ডিজাইনটাই আজকে এই জায়গায় এসে ডেভেলপ করেছে, এবং এটা শেষ নয়। এটা হয়তো ভবিষ্যতে ঠিক হবে যে এই মতটাই দেশের মত, এই মত অনুযায়ী সংবিধান বদলে যাবে কিনা সেটা আমরা জানি না এখনো। কিন্তু আমাদের যেটা অসুবিধা হচ্ছে, আমাদের সংবিধান আমাদের যে বহুত্ব, যে স্বাধীনতা, যে লিবারালিজম বা ইত্যাদি দেয়, আর যা যা ঘটছে তার সঙ্গে মিলছে না। মিলছে না বলে আমাদের অসুবিধা হচ্ছে। এবং একটা বড় রাজনৈতিক শক্তি চাইছে না মিলুক চাইছে। তাদের কাছে ওটা সংবিধান নিয়ে যদি ঠাট্টা করা যায়, সংবিধানের কি বলে সেকুলারিজম নিয়ে, লিবারালিজম নিয়ে, এবং তার এই সংবিধানে গণতন্ত্র বহুত্বের কথা বলা হয়েছে সেটা নিয়ে ঠাট্টা করা যায়, এবং এই ঠাট্টাটাও একটা ব্যক্তির ঠাট্টা নয়। কেন নয়? এই ব্যক্তিটি ধরো মহারাষ্ট্রের রাজ্যপাল, তিনি একসময় নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা হিসেবে মুখ্যমন্ত্রী ছিলেন অতীতে, তিনি সেই দলের অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি এখন একজন নিরপেক্ষ ব্যক্তির ভূমিকায় এসছেন, কিন্তু দেখা যাচ্ছে তিনি ওই রাজনীতি থেকে বেরোতে পারেননি। তিনি সংবিধান, যখন আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ডিবেট হয়েছিল সংবিধান নিয়ে, তখন বেশ কয়েকজন, বিশেষ করে কামাত আরো কয়েকজন বলেছিলেন যে রাজ্যপাল ব্যাপারটা থাকলে, যখন দেখা যাবে যে কেন্দ্র আর রাজ্যে একই শাসন নেই, তখন রাজ্যপালদের ভূমিকা গোলমেলে হয়ে উঠতে পারে। এ কথা অনেকে ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি রিপোর্ট দেখতে দেখা যায় অনেকেই কথা বলেছিলেন তখন, কিন্তু আম্বেদকর বিশ্বাস করেন তিনি বলছেন এটা হতে পারে না। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি সাংবিধানিক দায়িত্ব নিয়ে এসছেন, যেটা আমার মহারাষ্ট্রে হয়েছে, তিনি তো সংবিধানকেই প্রাধান্য দেবেন, কিন্তু তা হয়নি। দুঃখজনক যে তা হয়নি। তিনি তার পুরনো বলটাই আছেন, এবং যে কারণে সোমনাথ চ্যাটার্জিকে তাড়িয়ে দিতে হলো,
সোমনাথ চ্যাটার্জি কিন্তু সাংবিধানিক দায়িত্ব নিয়ে এসেছিলেন বলে উনি একটা সাংবিধানিক দায়িত্ব পালন করার চেষ্টা করেছিলেন, খুব বড় প্রশ্ন তুলেছিলেন, সেই প্রশ্নটা নিয়ে আলোচনা হয়নি তখন সেভাবে। এটা তো সিপিআইএম এর নিজেদের অন্তর্দলীয় ব্যাপার ছিল। তারা মনে করেছিল যে স্পিকার হওয়া সত্ত্বেও 2008 সালে যখন আমেরিকার সঙ্গে পারমাণবিক চুক্তি ইস্যুতে তারা সমর্থন প্রত্যাহার করলো, সোমনাথ চ্যাটার্জি তাহলে তো রাজ্যপালের ভূমিকাও ঠিকই আছে বলতে হয়। করবেন, কিন্তু সাংবিধানিক পদে থেকে স্পিকার সোমনাথ চ্যাটার্জি করেননি, তারপরে সিপিএম থেকে বহিষ্কার করছে। সময় আমাদের ফুরিয়ে গেল, কিন্তু যে প্রশ্নটা উঠছিল সেই প্রশ্নটা যে কেন আমরা বিজ্ঞাপনটা উঠেই গেছে, প্রত্যাহারই করে নেওয়া হয়েছে, আমরা কেন সেটা নিয়ে আলোচনা করছি। সুভাষিস তার উত্তর দিলেন, সুব্রতও দিয়েছেন। এটা আমরা পরিষ্কার মনে করি যে এই জন্যই এটা শুধু একটা বিজ্ঞাপন তুলে নেওয়ার ব্যাপার নয়, রাষ্ট্র হিসেবে ভারতের চরিত্র বদলে যাচ্ছে কিনা। একজন রাজ্যপাল যখন একজন মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন সেকুলার শব্দটা নিয়ে ব্যঙ্গ করে, আপনি কি সেকুলার হয়ে গেলেন নাকি মশাই, মহারাষ্ট্রের রাজ্যপাল যেটা লিখেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে, তখন এ প্রশ্ন ওঠে যে ভারতের সহনশীল বহুত্ববাদী চরিত্রটা নষ্ট হয়ে যাচ্ছে কিনা। সেটা আমাদের সকলের কনসার্ন বলে, আমাদের চিন্তার কারণ বলে আমরা এই অনুষ্ঠান করছি এবং করব। এটা শুধু একটা বিজ্ঞাপন তুলে নেওয়ার ব্যাপার নয়। সুব্রত, সুভাষিস, আশা করি তোমরা আমার সঙ্গে একমত হবে। আমি একটা কথা আমি বলছি যে উনি যে শব্দটা ব্যবহার করেছেন, যিনি ফেসবুকে ওটা লিখেছেন যে ওয়াই আর ইউ গেটিং আউটরেজড, আমরা এই মুহূর্তে কিন্তু আলোচনা করছি, আমরা কিন্তু এখনো আউটরেজড হইনি, আমরা কিন্তু রেগে উঠিনি। আমাদের আলোচনাতে কোথাও আপনারা ওয়াই আর উই ফিলিং আউটরেজড এই কথাটা বলার কিন্তু কোনো মানে নেই। এই যে দেখুন আমরা আলোচনা করছি, আমরা কিন্তু ঠান্ডা মাথায় গণতান্ত্রিক পদ্ধতিতে এবং বহুত্ববাদকে মেনে আমরা আলোচনা করছি, আমরা কিন্তু একেবারেই আউটরেজড হইনি এবং রাগিও নি। টাটা হ্যাজ রিমুভ দ্য অ্যাডভার্টিজমেন্ট উইদাউট আ ফাস, টাটা সরিয়ে নিয়েছে, অবশ্যই সরিয়ে নিয়েছে, তাতে আমাদের রেগে যাওয়ার কিছু নেই। আমরা কিন্তু বিষয়টা নিয়ে আলোচনা করছি মাত্র, এইটুকু আরেকবার বলে দিলাম। এটাতে কিন্তু আমাদের কোনো রাগারাগির কোনো প্রশ্ন উঠছে না। যে কথাটা সুদীপ বললো সেই কথাটাই আরেকবার বলতে চাই যে আমরা একটুখানি আশঙ্কিত যে আমাদের দেশের বহুত্ববাদ, আমাদের দেশের সংবিধান যে বহুত্ববাদের উপর দাঁড়িয়ে, সেইটা কি ক্রমাগতভাবে আমাদের দেশের যে মনন, যে দৃষ্টিভঙ্গি, সেইটা কি কোনোভাবে বিঘ্নিত হচ্ছে, আমরা সেইটা নিয়ে আলোচনা করছি বলে এই বিজ্ঞাপনের প্রশ্নটা তুলে হচ্ছে। এই তো সুব্রত খুব চমৎকার নরম করে বললো। সুব্রত উগ্র কোনো হতো তাহলে বলতেই পারতো আউটরেজ তো দেখেননি মশাই, এ আর কি দেখছেন, সেটা বললো না, নরম করে বললো, সুন্দর করে বললো। ধন্যবাদ সুব্রত, ধন্যবাদ সুভাষিস। আমাদের অনুষ্ঠানটা এখানেই শেষ করছি।